দেখুন 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 কি অবস্থা। ওই রাস্তা দিয়ে রিভার বেড পর্যন্ত চলে যাওয়া যেতে পারে। কেমন একটা অস্বস্তি হচ্ছে সত্যি। অটল টানেল একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল বললেও কম বলা হয়। এই 10,075 ফুট উচ্চতায় এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম টানেল। এই হচ্ছে আমাদের রুম। বাহ, সামনে পাহাড়ের উপরের থেকে বরফগুলো বিভিন্ন ধারায় নেমে আসছে। এই হচ্ছে অটল টানেলের নর্থ পোর্টাল। গুড মর্নিং ফ্রম জিসপা। জিসপাতে আমাদের হোটেল আইবেক্সে রুম থেকে ভিউ। সামনে দিয়ে কুলকুল করে বয়ে যাচ্ছে ভাগা নদী। টান্ডিতে গিয়ে চন্দ্র নদীর সাথে মিশে সৃষ্টি হবে চন্দ্রভাগা নদীর। এই যে হোটেলটা, তার পাশ দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে রিভার বেড পর্যন্ত চলে যাওয়া যেতে পারে। জিসপাতে আমরা আছি হোটেল আইবেক্স। আমরা আছি একবারে উপরে 4 তলার। লিফট নেই, লিফট থাকলে একটু ভালো হতো, যারা বয়স্ক তাদের জন্য একটু অসুবিধে। এই দূরে ওই যে বরফ ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর এপাশে দেখুন এই যে পাহাড়গুলো, বরফ ঢাকা পাহাড়, কি সুন্দর লাগছে। এখানে প্রচুর আইবেক্স ওই পাহাড়ের উপরের ঢালগুলোতে থাকে, হয়তো উপরেই ঘাস বেশি আছে, ওরা নিচে নামে না। আমরা দেখতে পাইনি। আমাদের হোটেলের নামও আইবেক্স এই কারণেই। আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা এখান থেকে যাব মানালি। যাওয়ার পথে 3টে দ্রষ্টব্য দেখার, ওই 3টে জায়গায় আমরা দাঁড়ানো হবে। একটা হচ্ছে শিশু গ্রাম, সেখানে কিছু অ্যাক্টিভিটিস আছে। দ্বিতীয় হচ্ছে অটল টানেল, সেখানে কিছু ছবি তোলার আছে। আর তৃতীয় হচ্ছে সোলাং ভ্যালি, প্যারাগ্লাইডিং যারা করতে চান তাদের জন্য। সেখান থেকে সোজা মানালিতে আমাদের যে হোটেল নিউ অম্বিকা, ম্যাল থেকে 1 মিনিট হাঁটা, মানে ম্যালের উপরেই বলা যায়। চলুন এবার ব্রেকফাস্ট করে নিই চটপট। এসে গেছি ব্রেকফাস্ট টেবিলে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে ব্রেকফাস্টে রয়েছে ব্রেড অমলেট, আমার খুব ফেভারিট, তার সাথে চা। সবাই এসে গেছে, চটপট খেয়ে নিই। খেয়ে একবার রুম থেকে জাস্ট ব্যাগটা নিয়ে আসতে হবে, বড় লাগেজ যেটা, সেটা তো নামিয়ে দিয়েছি। আমরা জিসপাতে আছি হোটেল আইবেক্সে, তাদের সাথে যোগাযোগের নাম্বার এখানে আমি দিয়ে দিলাম। বাই বাই জিসপা। হয়ে গেল আজকে আমাদের শেষ দিন। আজকে আমি এখান থেকে যাব মানালি সন্ধ্যেবেলায়, মানে রাত্রি 9:30টার সময় ভলভো বাস ধরবো। ভলভো ধরে যাব কালকে সকালে দিল্লি, কালকে দুপুরে ফ্লাইট, বিকেলে পৌঁছবো কলকাতা। আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে ভাগা নদী। 5 কিলোমিটার দূরে জেমুর গ্রাম, এখানেও কিন্তু ভাগা নদীর ধারে থাকার জন্য অনেক কটেজ, অনেক টেন্ট আছে। যদিও সমস্ত জায়গাতেই কিন্তু কোনো রকম লাক্সারি কিছু পাবেন না, খুবই সাধারণ মানের পরিষেবা এখানে পাবেন। থাকার ব্যবস্থাও সাধারণ মানের। আজকে মে মাসের 31 তারিখ 2025। এখানে পাহাড়ের মাথাগুলোতে কত বরফ দেখুন। দেখুন 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 কি অবস্থা। আমরা পৌঁছে গেছি এখন কেলং। আমাদের প্রথমে কেলংয়ে থাকারই প্ল্যান ছিল, কিন্তু তারপরে তো ট্যুরটা ক্যান্সেল হয়ে গেছিলো, দিয়ে তার ফলে আমাদের থাকাটা এখন চেঞ্জ হয়েছিল জিসপাতে। নইলে কিন্তু আমাদের এই কেলংয়েই থাকার কথা। কেলং দিয়ে আমরা এখনও যাচ্ছি। হিমাচলে যে লাহুল স্পিতি জেলা, তার স্পিতি অংশের সদর শহর সেটা হচ্ছে রেখংপিও, আর লাহুল অংশের সদর শহর হচ্ছে এই কেলং। এই রাস্তা পেট্রোল পাম্পের সংখ্যা খুবই কম। এই কেলংয়ে পেট্রোল পাম্পে এসে আমাদের গাড়ি এখন দাঁড়িয়েছে, কিন্তু আকাশ আস্তে আস্তে মেঘলা হয়ে যাচ্ছে। দেখা যাক অটল টানেল পেরোনোর পরে ওয়েদার কেমন থাকে। এই ব্রিজটার নাম হচ্ছে বিলিং ব্রিজ। উদ্বোধন করেছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তান্ডি আর মাত্র 1 কিলোমিটার, যেখানে মিলিত হবে আমাদের পাশ দিয়ে যে চলেছে ভাগা নদী, সেই ভাগা নদী মিলিত হবে চন্দ্র নদীর সাথে। অটল টানেল এখান থেকে 30 কিলোমিটার। আমাদের গাড়ি এখন এসে দাঁড়িয়েছে টান্ডি। আমাদের বাঁ দিক থেকে চন্দ্রতাল থেকে বয়ে আসছে নীল জলের চন্দ্র নদী, আর এই ডান হাতের দিক থেকে সুরজতাল থেকে বয়ে আসছে সবুজ জলের ভাগা নদী। চন্দ্র নদী এবং ভাগা নদী একসাথে এসে মিলিত হচ্ছে এই টান্ডিতে, সৃষ্টি হচ্ছে চন্দ্রভাগা নদী। এই চন্দ্রভাগা নদী গিয়ে মিশছে সিন্ধু নদীতে, সিন্ধু নদী হয়ে এই জল গিয়ে পড়ছে আরব সাগরে।
এখানে তেলের দাম হচ্ছে 101 টাকা 30 পয়সা। তান্ডি পেট্রোল পাম্পে আমাদের গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিল। এই হচ্ছে চন্দ্রনদী। এখান থেকে অটল টানেল পর্যন্ত পুরো রাস্তায় আমাদের সাথী হবে চন্দ্রনদী। এই যে পাহাড়গুলো না, এই পাহাড়গুলোর উপরে প্রচুর আইবেক্স থাকে। এইগুলোতে এমনভাবে মিশে থাকে ওদেরকে খুঁজে পাওয়া মুশকিল। সামনে পাহাড়ের উপরের থেকে বরফগুলো বিভিন্ন ধারায় নেমে আসছে, তারপরে একসাথে জুড়ে গিয়ে যেন একটা বরফের গ্লেসিয়ার তৈরি হয়ে গেছে। যদিও গ্লেসিয়ার এরকমভাবে হয় না, গ্লেসিয়ার শীত গ্রীষ্ম 12 মাস বছরের পর বছর থাকে, এগুলো আর কিছুদিন পরেই গলে যাবে। কিন্তু এই বরফ করা জলগুলো এখন ঝর্ণা হয়ে চন্দ্র নদীর সাথে এসে মিশছে। শিশু গ্রামে আমরা পৌঁছে গেছি। এখানে শিশু যে হেলিপ্যাড, এই রাস্তা থেকে ডান দিকে নিচে নেমে যেতে হয়, সেখানেই শিশু লেক, আর্টিফিশিয়াল লেক একটা। এবং এই হেলিপ্যাডকে কেন্দ্র করেই বেশ কিছু অ্যাক্টিভিটিস হয়। এটিভি বাইক রাইডিং, চন্দ্র নদীর উপর দিয়ে জিপ লাইনিং, সমস্ত কিছু ওখানেই হয়। শীতকালে হেলিপ্যাডে বরফ জমে থাকে, সেখানে তখন স্কিইং হয়। এখান থেকে ডান দিকে আমরা বেঁকে যাব শিশু হেলিপ্যাডের জন্য। ওই যে ঝর্ণাটা ঝরে পড়ছে ওটাই হচ্ছে শিশু ওয়াটারফলস, নিচে শিশু হেলিপ্যাড, ওই যে ঝরে পড়ছে শিশু ওয়াটারফল। সামনে হচ্ছে শিশু লেক। আমাদের গাড়িগুলো আমাদের নামিয়ে দিয়ে গেছে শিশু হেলিপ্যাডের কাছে। শিশু হেলিপ্যাডের কাছে এখানে প্রধান যে আকর্ষণ, শীতকালে এখানে প্রচুর বরফ থাকে, তখন এখানে স্কিইং হয়। এছাড়া এখানে আছে এটিপি বাইক রাইডিংয়ের ফেসিলিটি। শিশু লেকের 4-5টা একবার গোল করে ঘুরিয়ে নিয়ে আসা হয়। এছাড়া আছে ট্যাম্পুলিং, বিভিন্ন ধরনের জাম্পিং অ্যাক্টিভিটিস। আর সব থেকে যেটা এখানে মজার জিনিস, সেটা হচ্ছে যে জিপ লাইন। এটা শীতকাল গরমকাল সবসময়ই হয়। পরপর প্রচুর এরকম জিপ লাইন কাউন্টার আছে। এটিপি বাইক এখানে যাচ্ছে, শিশু লেকের 4 পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে এলো। বাচ্চাদের জন্য এখানে এই ট্যাম্পুলিং জাম্পিং আছে, আর এখানে আছে জিপ লাইনিং। এই জিপ লাইনিং কিন্তু এখানে সারা বছর হয়। এই চন্দ্র নদী পেরিয়ে ওপাশটায় নিয়ে যাওয়া হয়। ওইদিকে আছে শিশু ওয়াটারফলস। এরপরে ওই শিশু ওয়াটারফলস ট্রেক করে আপনারা যেতে পারেন। আবার ফেরার সময় এই জিপ লাইনে করে এপাশে ফেরত আসবেন। এই যে কাউন্টারটা, এই কাউন্টারে আমাদের সকলেই এখানে অনেকজন আছে, তারা করছে এই শিশু ওয়াটারফলস। বরফ জল যখন গলে যায়, দেখুন এখান থেকে ছবিটা রয়েছে। শীতকালে ব্যাপারটা এরকম হয়ে যায়, পুরো বরফ জমে যায়, আর গরমকালে ওই বরফ গলা জল এখানে নিচে নেমে আসে। আমাদের সবাই এই কাউন্টারে এসে গেছে। এই জিপ লাইনে করে চন্দ্র নদী পেরিয়ে ট্রেক করে ওই যে শিশু ওয়াটারফলস ওই পর্যন্ত যাওয়া যায়। এইখানে এই হচ্ছে জিপ লাইন। জিপ লাইন মানে বুঝতেই পারছেন, এদিকটা উঁচু ওদিকটা নিচু। যাওয়ার সময় এদিক দিয়ে ঢাল হয়ে ওদিকে যাবে, আবার যখন ওপাশে যাবেন ওপাশে আর একটা উঁচু স্ট্যান্ড থেকে জিপ লাইন চড়বেন, করে এই দেখুন এপাশে নিচে এখানে এসে ল্যান্ড করবেন। এই হচ্ছে টিকিট কাউন্টার। 300 টাকা করে যাওয়া এবং আসা মিলিয়ে। এখানে এই যে বাকলসগুলো আছে সেইগুলোকে পরিয়ে দেওয়া হবে। আমাদের দলের প্রায় সকলেই রয়েছেন। ভাইয়া কেমন লাগলো এই জিপ লাইন? অসাধারণ অসাধারণ, দারুণ না? খুব সুন্দর। এখানে রয়েছে দ্য অটল ক্যাফে, আর ওখানে আই লাভ রাহুল এই সাইলেজ। সবাই এখানে সেলফি তুলতে ব্যস্ত। হিমাচল ট্যুরিজমের অটল ক্যাফে। হেলিপ্যাড থেকে এখন আমরা চলেছি আমাদের পরের গন্তব্য অটল টানেল। সেখানে দাঁড়িয়ে সবাই কিছু ছবি টবি তুলবেন, তারপরে আমরা দাঁড়াবো সোলাংভ্যালি।
লাহুল ভ্যালিতে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এই গেটটা আমরা পেরিয়ে এলাম। এই যে জায়গাটা, এটা যখন অটাম মানে হচ্ছে শরৎকালে এই গাছের পাতাগুলো সোনালি হয়ে যায়, সেই সময় এইখানকার দৃশ্যপট অসাধারণ সুন্দর। নীল আকাশ, সোনালি গাছের পাতা আর কালো রাস্তা, সবুজ সবুজ দেখা যাচ্ছে। ওটাই হচ্ছে অটল টানেলের পোর্টাল, এদিকে নর্থ পোর্টাল। আর এখানে চন্দ্র নদীর উপরে এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা হচ্ছে চন্দ্র ব্রিজ। এই ব্রিজ থেকে যদি আমরা সোজা চলে যাই, তাহলে আমরা চলে যাব চন্দ্রতাল এবং স্পিতি ভ্যালির দিকে। আর এদিকে ডান দিকে অটল টানেল হয়ে আমরা চলে যাব মানালির দিকে। ওই দিক থেকে আসছে চন্দ্র নদী, কিন্তু ওইদিকে দেখুন কি অবস্থা। এই হচ্ছে অটল টানেলের নর্থ পোর্টাল, 10,075 ফিট উচ্চতায়। এই 10,075 ফুট উচ্চতায় এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম টানেল। আরও 7 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। একদিকে লাহুল ভ্যালি, অন্যদিকে মানালি। এই দুইয়ের মধ্যে আগে যাতায়াতের উপায় ছিল রোটাং পাস অতিক্রম করে। সেই রোটাং পাস শীতের সময় বরফের জন্য বন্ধ থাকত, কিন্তু এই অটল টানেল সেই সমস্যার সমাধান করেছে। সারা বছর এই লাহুল ভ্যালি বা শিশুর সাথে মানালির যোগাযোগ রক্ষা করা এখন সম্ভব হয়। সত্যি অটল টানেল একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল বললেও কম বলা হয়। 10,075 ফুট উচ্চতায় এরকমভাবে একটা টানেল, এবং 1 কিলোমিটার নয়, 9 কিলোমিটারের উপরে লম্বা একটা টানেল। আরও 2 কিলোমিটার লম্বা এই টানেল আমাদের পাড়ি দিতে হবে। 7 কিলোমিটারের উপরে রাস্তা আমরা পেরিয়ে এসেছি। অটল টানেলের দক্ষিণ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি। এই দক্ষিণ প্রান্ত মানে এটাকে বলা হয় সাউথ পোর্টাল। এই আমরা অটল টানেল থেকে বেরিয়ে যাচ্ছি। মেলা বসে গেছে। আমাদের গাড়ি নামিয়ে দিল অটল টানেলের সাউথ পোর্টালে। এখানে নেমে আমরা অটল টানেলের সাথে একটা করে ছবি নেবে, সেলফি তুলবে। যারা যারা রিল বানানোর রিল বানাবে। এই অটল টানেলের এপাশটায় সাউথ পোর্টালের দিকে কিন্তু টিপ 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 করে বৃষ্টি পড়ছে। অটল টানেল 10,040 ফুট, এটা হচ্ছে সাউথ পোর্টাল। আর নর্থ পোর্টাল 10,075 ফুট। রীতিমতো বৃষ্টি রয়েছে, কিন্তু বৃষ্টি লোকে মানছে না, লোকের প্রচুর ভিড়। অটল টানেল থেকে এখন আমরা চলেছি সোলাগের দিকে। 12 কিলোমিটার রাস্তা আমাদের পাড়ি দিতে হবে, কিন্তু আমাদের সঙ্গী হয়েছে টিপ 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 বৃষ্টি। জানি না এই বৃষ্টিতে অনেকে প্যারাগ্লাইডিং করতে চাইছে, প্যারাগ্লাইডিং আদৌ হবে কি না। হালকা হালকা রোদও দেখা দিয়েছে। এই জায়গার নাম পালছান। আমরা পেরোচ্ছি পালছান ব্রিজ। এখান থেকে মানালি আর মাত্র 19 কিলোমিটার। ঢুন্ডি ব্রিজ পেরিয়ে এলাম আমরা। সোলাং আর মাত্র 6 কিলোমিটার। আর ও বাচ্চা দুটোকে কি বসে পৌঁছে গেছি সোলাং ভ্যালি। মানালির অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের স্বর্গরাজ্য এই সোলাং ভ্যালি। সেখানে আমরা এসে পৌঁছেছি। এখন বাজছে 2:11, ঘড়িতে বাজছে 2:11। প্যারাগ্লাইডিং দু রকমের, যেটা হাই ফ্লাই মানে হচ্ছে উপর থেকে নিয়ে যাবে রোপওয়ে করে গিয়ে তারপরে প্যারাগ্লাইডিং, সেটা হচ্ছে 3,500 টাকা। আর ভিডিওগ্রাফি যদি ওনারা করে দেন তাহলে হচ্ছে 500 টাকা আরও এক্সট্রা। আর এখানে হচ্ছে শর্ট ফ্লাই, সেটা হচ্ছে এই যে উপরটা, ওই উপরটা হেঁটে হেঁটে উপরে উঠবেন, ওখান থেকে গ্লাইড করবেন, 1300 টাকা। তার সাথে আরও 300 টাকা ভিডিওগ্রাফির জন্য। এদিকে হচ্ছে রোপওয়ে, শুধু রোপওয়ে করে উপরে যেতে পারেন, আসতে পারেন। আজকে 31শে মে 2025। এখানে যে রোপওয়ে, সোলাং ভ্যালির এই যে রোপওয়ে, সেই রোপওয়ের ভাড়া হচ্ছে 750 টাকা পার হেড।
এটা কিন্তু অনেক দিন ধরেই এই 750 টাকার আশপাশেই ভাড়া রয়েছে, কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখানে রোদ বেরিয়েছে কিন্তু উপরে প্রচুর হাওয়া আছে, সেই কারণে প্যারাগ্লাইডিং এখন বন্ধ আছে। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে একটু সুন্দর রোদ বেরিয়ে গেছে, বললো না রোদের জন্য ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে হাওয়ার জন্য। হাওয়া যদি জোরে চলে তাহলে এই গ্লাইডকে কন্ট্রোল করাটা খুব অসুবিধে, সেই কারণে প্যারাগ্লাইডিং এখন বন্ধ আছে। সোলাং ভ্যালির প্যারাগ্লাইডিং গ্রাউন্ডে দাঁড়িয়ে রয়েছি, একটাও গ্লাইড উঠছে না, কেমন একটা অস্বস্তি হচ্ছে। প্যারাগ্লাইডিং ব্যাড ওয়েদারের জন্য বন্ধ আছে, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ নেই। এখন আমরা লাঞ্চ হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের যে টিকিট কাউন্টার তার ঠিক পাশেই এই যে ছোটো ছোটো দোকানগুলো আছে, সেই দোকানে আমরা টেবিল ভাড়া নিয়েছি, সেখানে লাঞ্চ হচ্ছে। লাঞ্চে কি আছে বাবু? কি আছে গো? ডাল আছে, ফুলকপি, ডিমের তরকারি আছে, চাটনি আছে। এই লালের চচ্চড়িটা না খেতে খুব ভালো হয়েছে। জ্বললে এটা ঘরোয়া তরকারি খেলাম অনেকদিন পর। সোলাং ভ্যালিতে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, শুধু সময় কাটানোই হলো। আজকে ওয়েদার খারাপ, প্যারাগ্লাইডিং বন্ধ, শুধুমাত্র বাচ্চাদের 500 টাকার একটা প্যারাগ্লাইডিং হচ্ছে, দড়ি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে। তো ওই সোলাং ভ্যালি প্যারাগ্লাইডিং গ্রাউন্ড যেটা, তারপরে এখানে এই যে বাঞ্জি জাম্পিং হচ্ছে, এখানে হচ্ছে টয়লেট কমপ্লেক্স, সেখানেই দাঁড়িয়ে আছে আমাদের গাড়িগুলো। কোথায় সোলাং ভ্যালি আর পার্কিং, কত দূর পর্যন্ত এখানে পার্কিং হচ্ছে। এখান থেকে ঘোড়া নিয়ে আপনারা যেতে পারেন অঞ্জনী মহাদেবের মন্দির, এখানে এটিভি বাইকিং তার ব্যবস্থাও রয়েছে। সামনে বিয়াস নদী, পুরো রিভার বেডটাই পাথর পাথর আর পাথর, মাঝখান দিয়ে একটুখানি বয়ে চলেছে বিয়াস নদী, কিন্তু জলের স্রোত প্রচণ্ড। আজকে মে মাসের 31 তারিখ, গরমে উপরের বরফ গলছে আর সেই বরফ গলা জল বয়ে চলেছে বিয়াস নদীর বুক দিয়ে। এই সোলাং ভ্যালিতে শীতের সময় যে বিভিন্ন রকম স্নো অ্যাক্টিভিটিস হয়, তার জন্য যে ডাংরি সেট, মানে উপরে জ্যাকেট এবং নিচের প্যান্ট একসমেত। যদিও এই মুহূর্তে আমরা ঘুরে এলাম সোলাং ভ্যালিতে, বিন্দুমাত্র বরফ নেই। এই যে উপরে যে রাস্তা চলে যাচ্ছে, এই দিকেই চলে যাচ্ছে বশিষ্ঠ মন্দির, ওই উপরে হচ্ছে বশিষ্ঠ মন্দির, আর এইদিকে সোজা গেলে মানালি ম্যাল, এখান থেকে আর মাত্র 1 কিলোমিটার। এই হচ্ছে মানালি ম্যাল হোটেল ইয়াক। আমরা স্পিতি ভ্যালি গ্রুপ ট্যুরে এই হোটেলেই সাধারণত থাকি, কিন্তু ইয়াকের লিফট যেহেতু নেই, আমরা নিউ অম্বিকাতে থাকার প্ল্যান এবার করেছি। এই হচ্ছে হোটেল নিউ অম্বিকা ইন্টারন্যাশনাল। চলুন রিসেপশনে যাই। এখানে সমস্ত কিছু অ্যালটমেন্ট হলো, রুমের লটারি হয়ে গেল, লাগেজ এসে গেছে। আর নিউ অম্বিকাতে যেটা সুবিধা, এখানে লিফট আছে এই হোটেলে, তো সেই কারণে যে ফ্লোরই থাক না কেন অসুবিধা কিছু নেই। চলুন রুমে যাই, একটু রেস্ট নিই। আমাদের আবার 9টার সময় জিং ম্যাক্সের বাস আছে, 8:45-এ রিপোর্টিং। এটা হচ্ছে নিউ অম্বিকার রিসেপশন। এখানে চেক আউট টাইম সকাল 10টায়। লিফট রয়েছে। আমাদের লাগেজ অলরেডি চলে গেছে আমাদের রুম নাম্বার 302, যদিও আমি কয়েক ঘন্টার জন্য থাকবো, 8টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো। এই হচ্ছে আমাদের রুম। বাহ, অনেকটা বড় ফ্লোর স্পেস রয়েছে। যে খাটটা রয়েছে, তিনজন বড় মানুষ সহজে শুতে পারবেন। দুদিকেই রয়েছে বেড সাইড টেবিল, দেয়ালে ওয়ালপেপারটা সুন্দর একটা রুচিবোধের পরিচয় আছে। এখানে টি টেবিল, তার সাথে দুটো চেয়ার, এখানে জামা কাপড় রাখার জন্য কাবার্ড দেওয়া রয়েছে। এখানে একটা বড় আয়না, আয়নাতে আমি, তার পাশে এখানে রয়েছে টিভি। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমে পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বড় একটা আয়না রয়েছে, 20 লিটারের গিজার, বাথরুম ফিটিংস জ্যাগুয়ারের, ভালো, বেশ ভালো। টয়লেট কিট এখানে সব দেওয়া হয়েছে, শ্যাম্পু দেওয়া আছে। তো এর সাথেই শেষ হলো আমাদের লাদাখ সিরিজ। সেদিন রাতে আমরা মানালি থেকে ভলভো বাস ধরে তারপর দিন সকালে গিয়ে পৌঁছেছিলাম নিউ দিল্লি। নিউ দিল্লি থেকে আবার মেট্রো ধরে পৌঁছেছিলাম নিউ দিল্লি এয়ারপোর্ট। সেদিন দুপুরের ফ্লাইট ধরে সেদিন বিকেলেই পৌঁছে গেছিলাম আমরা কলকাতা।
পুরো লাদাখের উপর একটা গাইড ভিডিও, সেটা আপনারা অনেকেই চেয়েছেন, সেটা আমি বানাবো। গাইড ভিডিও বানানো বেশ কঠিন, একটু সময় দেবেন, গাইড ভিডিও আপনাদের আমি বানিয়ে দেবো। কিন্তু যেটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন, এই যে আমি লাদাখ ভ্রমণ করলাম কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে, তো তাদের পরিষেবা কেমন, তাদের উপরে একটা রিভিউ, সেটা আমার কাছে কিন্তু পার্সোনালি অনেকেই জানতে চেয়েছেন। তো পার্সোনালি সেটা তো তাদেরকে আমি জানিয়েছি, কিন্তু কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পরিষেবা কেমন সেটা আমি পাবলিকলিও বলতে চাই, সেই জন্য এই ভিডিওতে এই অংশটা আমি জুড়ে দিলাম। যারা কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে ভবিষ্যতে বেড়ানোর পরিকল্পনা করেছেন, এই রিভিউটা তাদের কাজে লাগতে পারে। কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে এটা কিন্তু আমার প্রথম লাদাখ ট্যুর নয়, আমি গত বছরও ওনাদের সাথে লাদাখ ট্যুর করেছি, কিন্তু সেবারে সিয়াচেন, হানলে আর সোমরে এই তিনটে জায়গা কভার করা ছিল না। তো এই তিনটে জায়গা দেখবো বলে এবার আমি আবার ওনাদের সাথে লাদাখ গেছিলাম। তাছাড়া ওনাদের সাথে আমি এবছরে অরুণাচল ট্যুরও করেছি। তো এই কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সম্বন্ধে বলতে গিয়ে আমি যেটা বলবো, শুধু এটা কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নয়, যে কোনো ভ্রমণ সংস্থার ক্ষেত্রেই প্রযোজ্য। দেখুন, যে কোনো ভ্রমণেরই মূলত 5টা দিক থাকে। প্রথম কথা হচ্ছে হোটেল, মানে থাকার ব্যবস্থা। 2 হচ্ছে খাওয়া। 3 সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা বেড়ানোটা কেমন হলো, মানে কোথায় কোথায় ঘুরলাম, কি কি বাদ গেল ইত্যাদি। চতুর্থ যে ব্যাপারটা থাকে, বেড়ানোর আগে অনেক আমাদের প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা তাদের থেকে, সেই সংস্থা থেকে পাচ্ছি কিনা, তারা কি বিরক্ত হচ্ছেন, ফোন কি ধরছেন না, এই ব্যাপারটা। এবং বেড়ানো চলাকালীন কোনো যদি সুবিধা অসুবিধা হয়, সেগুলো কতটা তারা খেয়াল রাখছেন, কতটা তারা মেটাতে পারছেন, এই 5টা দিক। তো কেদারনাথ ট্যুর সম্বন্ধে যদি বলতে হয়, থাকার ব্যবস্থা, হোটেলগুলো, সেগুলো তো আমি পুরো লাদাখ সিরিজে দেখিয়েছি, ভীষণ ভালো, ভীষণ ভালো হোটেল। এক কথায় বিয়ন্ড এক্সপেকটেশন, মানে লাদাখের মতো ওইসব জায়গায় ওই ধরনের হোটেলে থাকা, সেটা কিন্তু বিয়ন্ড এক্সপেকটেশন। 2 নম্বর হচ্ছে ওনাদের খাওয়া দাওয়া। কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তাদের সাথে কুক নিয়ে যান, ওনারা যে ধরনের মাছ ওখানে খাওয়ান, বাঙালিরা মাছ খেতে ভালোবাসে, ওনারা যে ধরনের মাছ ওখানে আমাদের খাওয়ান, মানে সেটা তো আমরা ভাবতেই পারিনি। মানে ইলিশ মাছ, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, পাবদা মাছ, পার্শে মাছ, তপসে মাছের ফ্রাই, ওনারা ভেটকির ফিলে নিয়ে গেছেন, সেই ভেটকির ফিলে দিয়ে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ চপ। লাদাখে বসে এতটা খাওয়া, আমার তো কখনো কখনো বেশ একটু বাড়াবাড়ি ব্যাপারটা মনে হতো, মনে হয় খাওয়াটা একটু কম হলে আরো ভালো হয়। তৃতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে ঘোরা, মানে ভ্রমণটা কেমন হলো, কোনো জায়গায় কি বাদ পড়লো। এই লাদাখ ট্যুরে আপনারা দেখেছেন, আমরা সিয়াচেন ঘুরেছি, আমরা হানলে ঘুরেছি, আমরা সোমরেরি ঘুরেছি। মোটামুটি লাদাখের বেশিরভাগ জায়গায় ওনারা কিন্তু কভার করেছেন। 2-1টা জায়গা এখনো বাকি আছে, আর্য ভ্যালি, সেটা এবার ওনাদের ট্যুরে ছিল না। এবং লাদাখ থেকে যদি জাস্কার ট্যুর করতে চান, যদি জাস্কার ট্যুরটা সম্পূর্ণ একটা আলাদা ট্যুর হয়, সেটা প্রায় 5-6 দিনের একটা ট্যুর হয়, উনি বলেছেন আমাকে যে আলাদা করে জাস্কার ট্যুরও ওনারা করবেন, তাহলে তো সেটা ঠিক আছে। এই দুটো জায়গা, আর্য ভ্যালি এবং জাস্কার, এই দুটো জায়গা ছাড়া মোটামুটি বাকি সমস্ত জায়গা আমরা কভার করেছি। চতুর্থ ব্যাপার, মানে ট্যুর হবার আগে ওনাদের বিভিন্ন প্রশ্ন থাকে, মানে বিভিন্ন রকম প্রশ্ন থাকে, কি ঠান্ডা কতটা পড়বে, অক্সিজেনের কি সমস্যা হবে, কি কি ওষুধ নিয়ে যাব, জামা কাপড় কি কি নেব, এই সমস্ত প্রশ্ন আমি করি না, কিন্তু লাদাখ আমার এটা যে 3য়-বার, কিন্তু অনেকে যারা করেছেন তাদের প্রতিজনের ফোন কিন্তু উনি ধরেছেন এবং সবাইকে ইন্ডিভিজুয়ালি উত্তর দিয়েছেন। এই জিনিসটা বেশ ভালো। এবং ট্যুর চলাকালীন শেষ যে ব্যাপারটা, ট্যুর চলাকালীন যে সমস্যা হয়, সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে হবে। কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের রাজুদা, ওনাদের যতগুলো গ্রুপ ট্যুর হয়, প্রতিটা গ্রুপ ট্যুরের উনি সাথে নিজে থাকেন, ফলে কোনো রকম অসুবিধা যদি হয়, সেই অসুবিধাটা সরাসরি ওনাকে ওখানে বলা যায়, উনি সেটার সমাধান করেন। সবসময় যে 100% সমাধান হবেই এরকম আমি বলছি না, কিন্তু আপনি সাথে কাউকে পাচ্ছেন যাকে আপনার সমস্যাটা আপনি বলতে পারবেন, এবং একটা সমাধান করার প্রয়াস উনি কিন্তু সবসময়, সৎ প্রয়াস সবসময় উনি করেছেন, এটা আমি দেখেছি। তো কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আমার যে রিভিউ, সেটা আমি দিলাম। ওনাদের সাথে যাওয়া না যাওয়া সেটা তো সিদ্ধান্ত আপনারা নেবেন। এবার আপনারা বলবেন সবই তো ভালো কথা বললেন, নেগেটিভ কি আছে। নেগেটিভ দুটো জিনিস আমার, দুটো কেন 3টে জিনিস আমার একটু নেগেটিভ মনে হয়েছে। নেগেটিভ যদি বলেন, এক হচ্ছে ওনারা থাকার হোটেলগুলো খুব ভালো হোটেল নির্বাচন করেন। এবার খুব স্বাভাবিকভাবে হোটেলগুলো যেহেতু ভালো হয়, ট্যুরের প্যাকেজটা অন্যদের তুলনায় কিন্তু একটু বেশি হয়ে যায়। 2 নম্বর, ওনাদের খাওয়া দাওয়া, মানে ইলিশ মাছ, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, ভেটকির ফিলে,
এত রকম মাছ, এত খাওয়া দাওয়া, আমার মনে হয় খাওয়া দাওয়াটা যদি আরেকটু কম হতো, আমার জন্য মনে হয়েছে, অনেকে কিন্তু এটা খুব এনজয় করেছে, কিন্তু আমার মনে হয়েছে খাওয়া দাওয়াটা একটু কম হলে যেন আরো ভালো হতো। আর তৃতীয় যে নেগেটিভ যদি বলেন, সেটা হচ্ছে যে উনি একজন স্কুল টিচার, অঙ্কের টিচার উনি। এবার তার ফলে উনি যে গ্রুপ ট্যুরগুলো করেন, ওনার একটা নির্দিষ্ট সময়ই করেন। কাস্টমাইজ ট্যুর এখন হয়তো উনি শুরু করেছেন, আমার এটা সম্বন্ধে সঠিক জানা নেই, কিন্তু ওনার যে ট্যুরগুলো একটা বছরের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ই হয়ে থাকে। আপনি যদি ওই সময়টা আপনার ম্যাচ না করে অন্য সময় আপনি যেতে চান, তাহলে সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। এই তিনটে আমার মনে হয়েছে একটু ড্রব্যাক। উনি যদি কাস্টমাইজ ট্যুর শুরু করেন, খাওয়া দাওয়াটা আরেকটু কম করেন, আর হোটেলটা আমার মনে হয় ঠিকই আছে, মানে একটু খরচা বেশি হয়, কিন্তু হোটেলটা বাইরে গিয়ে থাকার জায়গাটা ভালো হলে একদিকে ভালোই হয়। ওনারা শুধু লাদাখ ট্যুরই করেন না, অরুণাচল ওনাদের সাথে আমরা ঘুরেছি, এছাড়া এই ডিসেম্বরে ওনারা কেরালা ট্যুর করছেন, ওনারা অফবিট দার্জিলিং, মানে সিটং, তার সাথে দাওয়াইপালি, তার সাথে দার্জিলিং, 3 nights 4 days-এর একটা অফবিট দার্জিলিং ট্যুর, সেটাও ওনারা করছেন। তো এই কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনারা যদি ট্যুর করতে চান, তাহলে যোগাযোগের নাম্বার আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম। আজ তাহলে এই পর্যন্ত, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে নতুন কোনো জায়গায়।